হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু সিভিল সার্ভিসেস ফর বেঙ্গলিস। এটা আমি ইন্ডিয়ান ইকোনমির পার্টটি শুরু করছি আজকের থেকে, ঠিক আছে? তো এটা পার্ট ওয়ান, লেসনগুলি পুরোটা দেখবে আর আমি কয়েকটি পার্টের দ্বারা ইন্ডিয়ান ইকোনমিটি পুরোটি কমপ্লিট করে দেবো, ঠিক আছে? আর প্লিজ ভিডিওটি পুরোটা দেখবে, ঠিক আছে? আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও। ওকে, সো লেটস স্টার্ট। কী বলেছে ইন্ডিয়ান ইকোনমিতে? অর্থনীতি, ইকোনমি মানে অর্থনীতি, তোমরা সবাই জানো। তো বলেছে যে অর্থনীতি কী? অর্থনীতি হলো এমন একটি ব্যবস্থা যেখানে একজন ব্যক্তি বা সরকারি বা বেসরকারি সংস্থা সমাজে পণ্য ও পরিষেবা উৎপাদন ও বিতরণে অংশগ্রহণ করে থাকে। অর্থনীতির কাজ হলো স্বল্প অথচ মূল্যবান সম্পদগুলির চিহ্নিতকরণ ও তাদের যথাযথ সদ্ব্যবহার এবং পণ্য ও পরিষেবা উৎপাদন ও ক্রয় এমনভাবে করা যাতে লাভের পরিমাণ ন্যূনতম এবং সামাজিক উন্নয়নকে সর্বোচ্চ করা যায়, ঠিক আছে? তো এটা এমন একটা ব্যবস্থা যেখানে কী থাকে, সরকারি থাকে অবস্থা থাকে, সরকারি বেসরকারি দুটো সংস্থা থাকে, পণ্য পরিষেবা উৎপাদন ও বিতরণ। যারা পণ্য পরিষেবা উৎপাদন করে, যে কোনো পণ্য, যে কোনো জিনিস বা যে কোনো সার্ভিস, সেটা ডেলিভারি ম্যান সার্ভিসই হোক বা ডাক্তারি সার্ভিস হোক, পুলিশের সার্ভিস হোক, যে কোনো সার্ভিস, তাই ওটা সবাই এই জিনিসটাতে অংশগ্রহণ করে থাকে, ঠিক আছে? বলেছে অর্থনীতির কাজ, অর্থনীতির কাজ হলো স্বল্প অথচ মূল্যবান সম্পদগুলির চিহ্নিতকরণ। মানে অল্প এমন কিছু জিনিস আছে, মূল্যবান সম্পদ যেগুলি অল্প কিন্তু মূল্যবান, অল্প কিন্তু মূল্যবান এমন কিছু জিনিস আছে, সেগুলোকে কী করে চিহ্নিতকরণ করতে হয়, ঠিক আছে? সেগুলোকে চিহ্নিতকরণ ও তাদের যথাযথ সৎ ব্যবহার, সেগুলোকে যে ঠিকঠাক ব্যবহার হচ্ছে না সেটাও দেখা, এবং পণ্য ও পরিষেবা উৎপাদন ও ক্রয় এমনভাবে করা, মানে পণ্য পরিষেবা যেগুলো একটু আগে বললাম, ওগুলো ক্রয় আর উৎপাদন মানে কেনা এবং তৈরি করা, ঠিক আছে? এমনভাবে করতে হবে যাতে কী হবে, লাভের পরিমাণ ন্যূনতম এবং সামাজিক উন্নয়ন সর্বোচ্চ করা যায়। লাভের পরিমাণ কম হলেও সামাজিক যে উন্নয়ন, সমাজের ক্ষেত্রে যে উন্নয়নটা, সেটাকে সর্বোচ্চ যাতে করা যায়, এটাই হলো অর্থর নীতি, ঠিক আছে? অর্থশাস্ত্র বা অর্থবিজ্ঞান এটা কি? অর্থশাস্ত্র বা অর্থবিজ্ঞান কি? তো এটাই হলো একটি সামাজিক বিজ্ঞান যে সম্পদের উৎপাদন, ভোগ ও হস্তান্তর নিয়ে আলোচনা করে। এমন একটি সায়েন্স বা এমন একটি বিষয় যেটাতে কি হয়, সম্পদের উৎপাদন, কত সম্পদ তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, আর ওটাকে কীভাবে ভোগ করছে মানুষ, কীভাবে করছে ও হস্তান্তর করছে, এসব নিয়ে আলোচনা করা। ওটাই হলো অর্থশাস্ত্র বা অর্থবিজ্ঞান। আবার কি বলছে দেখো, আবার কারো মতে এটি হলো সেই বিজ্ঞান যা আলোচনা করে অর্থনীতির উপকরণ ও সেগুলোর যথাযথ উপযোগিতা পেতে যেসব পদ্ধতি গ্রহণের প্রয়োজন তা নিয়ে। অনেকে কি বলে যে অর্থশাস্ত্র বা অর্থবিজ্ঞান হলো এমন একটা বিজ্ঞান যেটা অর্থনীতির উপকরণ, অর্থনীতি যেগুলো আছে উপকরণ কোনগুলো, যেগুলো উৎপাদন, পণ্য, পরিষেবা, ঠিক আছে? এগুলো যে উপকরণগুলো আছে, এগুলোকে সমাজের উপযোগিতা পেতে, ঠিক আছে, যথার্থ ব্যবহার, সেই ব্যবহারের পদ্ধতি ও তা গ্রহণের প্রয়োজন, এসব নিয়ে আলোচনা করাই হলো অর্থশাস্ত্র। তো দেখো কি বলেছে, 1776 সালে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ 1776 সালে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ অর্থশাস্ত্রকে সংজ্ঞায়িত করেছেন জাতীয় সম্পদের প্রকৃত উপযোগিতা ও ব্যবহার সম্পর্কে অনুসন্ধানকারী শাস্ত্র হিসাবে। তো প্রশ্ন থাকতে পারে যে অর্থনীতিটাকে সর্বপ্রথম কে শুরু করেছে বা কে বলেছে, সংজ্ঞায়িত করেছে? তো এটি কী হবে, অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। কত খ্রিস্টাব্দে? 1776 খ্রিস্টাব্দে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এই অর্থশাস্ত্র জিনিসটাকে সংজ্ঞায়িত করেছে বা বলেছে,
আর জাতীয় সম্পদের প্রকৃতি ও উপযোগিতা ব্যবহার সম্পর্কে অনুসন্ধানকারী শাস্ত্র হিসেবে বলেছে। ঠিক আছে, এটা হলো অর্থনীতি বা অর্থশাস্ত্র। এবার বলছে যে অর্থশাস্ত্রের শাখাসমূহ। এই যে অর্থশাস্ত্রটা বুঝলে, ঠিক আছে, এই অর্থশাস্ত্রের শাখাসমূহ কি? অর্থশাস্ত্রের শাখাসমূহ, ঠিক আছে। তো দেখি আমি অর্থশাস্ত্রের শাখাসমূহটা কি। ক্ষুদ্র অর্থনীতি, সবার প্রথমে আছে ক্ষুদ্র অর্থনীতি। অ্যাকচুয়ালি দুভাগে ভাগ করেছে এটাকে, দুটো শাখা আছে, একটা হলো ক্ষুদ্র অর্থনীতি, একটা হলো বৃহৎ অর্থনীতি। তো প্রথমে বলেছে ক্ষুদ্র অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স। এটি স্বতন্ত্রভাবে ব্যক্তি বা সংস্থা বিশেষ অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করে, যেমন ব্যক্তির মালিকানাধীন সংস্থা বা কোনো ভোগকারী ক্রেতা অথবা কোনো একটি পরিবারের অর্থনৈতিক আলোচনা। এই শাখাটি বাজারের পণ্য পরিষেবা, ব্যক্তিগত অর্থনৈতিক সমস্যাগুলো এবং পরিস্থিতি, ব্যক্তিগত অর্থনৈতিক পছন্দ ও সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে। এই ব্যক্তিগত পছন্দ বা চাহিদাগুলো কীভাবে বাজারের চাহিদা ও মূল্যের উপর প্রভাব ফেলে তা নিয়ে আলোচনা করে। অর্থাৎ বাজার ব্যবস্থা ক্ষুদ্র অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে ক্ষুদ্রতম অর্থনীতি জিনিসটা কি, একটা স্বতন্ত্রভাবে শুধুমাত্র ব্যক্তি ও সংস্থা বিশেষের অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করে, একটা পুরো দেশ নিয়ে আলোচনা করবে না। মনে করো কোনো একটা ছোটো কোম্পানি হলো বা ছোটো একটা অর্গানাইজেশন হলো, সে যে অর্থনৈতিক সমস্যা বা যত কিছু আছে এসব নিয়ে আলোচনা করে, সেটাই মূলত ক্ষুদ্র ইকোনমিক্স বা ক্ষুদ্র অর্থনৈতিক, ঠিক আছে, ক্ষুদ্র অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স। এই ক্ষুদ্র অর্থনীতি বাজার ব্যবস্থাতে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে, তাই বলেছে। কারণ এই ব্যক্তিগত পছন্দের চাহিদাগুলো কীভাবে বাজারের চাহিদা ও মূল্যের উপর প্রভাব ফেলে তা নিয়ে, আচ্ছা এখানে বলেছে যে ব্যক্তিগত মানুষের যে চাহিদা আছে কীভাবে মানুষের উপর বা সমাজের উপর প্রভাব ফেলে তা নিয়ে আলোচনা করেছে ক্ষুদ্রনীতি, ঠিক আছে। দেখো আমি এখানে টেবিলটি আগে দেখিয়ে দিই। কী বলেছে, ক্ষুদ্র অর্থনীতি ও বৃহত্তম অর্থনীতি, এটা কি, পার্থক্যটা কি? ঠিক আছে, প্রথমে বৈশিষ্ট্য বা মাপকাঠি, মানে এইসব দিক দিয়ে দেখো। অর্থনৈতিক এককের দিক দিয়ে ক্ষুদ্র অর্থনীতিতে কী হয়, এটি স্বতন্ত্র ব্যক্তি বা সংস্থা বিশেষের অর্থনীতি নিয়ে আলোচনা করে। আর বৃহৎ অর্থনীতিতে কী হয়, এটি সমষ্টিগত বা বৃহত্তর অর্থনীতি নিয়ে আলোচনা করে, বৃহত্তর অনেক কিছু নিয়ে কোনো একটা দেশের সম্বন্ধে আলোচনা করে, লাইক ওটা বিষয়। ক্ষুদ্র অর্থনীতির বিষয়গুলো হলো ব্যক্তিগত আয়, মূল্য এবং উৎপাদন, কি কতটা উৎপাদন করছে, আমার কতটা আয় হচ্ছে এবং তখনকার জিনিসের দাম কত। আর বৃহৎ অর্থনীতি কী দেখে, জাতীয় বা সমষ্টিগত আয়, উৎপাদন, মূল্যে ওঠানামা বা মুদ্রাস্ফীতি, মানে পুরো দেশের সমষ্টিগত কি আয় আছে, ঠিক আছে, অ্যাভারেজ আয়। তারপরে পুরো দেশে কী উৎপাদন হচ্ছে, মূল্যের ওঠানামা কী আছে, ইনফ্লেশন হচ্ছে বা না হচ্ছে, সব কিছু দেখাই বৃহৎ অর্থনীতির কাজ। মূল সমস্যা, ক্ষুদ্র অর্থনীতিতে মূল সমস্যা হলো মূল্য নির্ধারণ ও সম্পদের বন্টন। কতটা মূল্য কী আছে, অ্যাকচুয়াল মূল্য কী ধরবো, আর সম্পদ কী আছে সেটাকে কীভাবে ডিভাইড করবে, এটা হলো ক্ষুদ্র অর্থনীতির সমস্যা। আর বৃহৎ অর্থনীতির সমস্যা হলো, এক্ষেত্রে মূল সমস্যা হলো আয়ের মাত্রা নির্ধারণ ও কর্মী নিয়োগ, মানে কার আয় কতটা, মাত্রা কী, একদম লিমিট কী আছে সেটা নির্ধারণ করাই মূল সমস্যা। আর কর্মী নিয়োগ করা, এত কিছু যে দেখবে সে করবে, সে কর্মীটা কোথার থেকে আসবে বৃহৎ অর্থনীতিতে, এটা হলো বৃহৎ অর্থনীতির সমস্যা। বলছে মুখ্য নির্ধারক, একটি নির্দিষ্ট পণ্যের চাহিদা ও সরবরাহ। আর সমষ্টিগত অর্থনীতি ব্যবসা পণ্যের মোট চাহিদা ও সরবরাহ, মানে এটাতে কী হয়, মুখ্য নির্ধারক নির্দিষ্ট ব্যক্তির চাহিদা থাকবে। আমার ক্ষুদ্র অর্থনীতি মানে আমার কোম্পানির, তো আমার চাহিদা আমার এসে, বাট যখন বৃহত্তম অর্থনীতি দেশের হয়ে যাবে, তো দেশের পণ্যের মোট চাহিদা কী আছে, মানে কত মানুষের কী কেনাবেচা আছে, মানুষ কত জিনিস কেনাবেচা করছে এবং সেগুলো ঠিকমতো মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, ওটাই হলো এসে মুখ্য নির্ধারক বৃহৎ অর্থনীতির। আর উদাহরণ কী বলেছে, মূল্য নির্ধারণ, উপভোক্তার ভারসাম্যতা, স্বতন্ত্রতা, ব্যক্তিগত চাহিদা ও সরবরাহ। আর বৃহৎ অর্থনীতির উদাহরণ হলো জাতীয় আয়, মুদ্রাস্ফীতি, মোট চাহিদা ও সরবরাহ, দারিদ্র্য এবং বেকারত্ব। এই যে দারিদ্র্য, বেকারত্ব, এগুলো সবগুলো কিসের উদাহরণ, এগুলো হলো বৃহৎ অর্থনীতির উদাহরণ, ঠিক আছে।
স্বতন্ত্রতা, ব্যক্তিগত চাহিদা ও সরবরাহ, এগুলো হলো ক্ষুদ্র অর্থনীতির উদাহরণ। এর ক্ষুদ্র অর্থনীতি উদাহরণের নীতি কি? ক্ষুদ্র অর্থনীতির নিচে থেকে উপরে দেখা যায়, আর বৃহৎ অর্থনীতি উপর থেকে নিচে দেখা যায়। আবার এখানে বৃহৎ বৃহৎ ম্যাক্রো বৃহৎ অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স, এটাকে কীভাবে বলে দিয়েছে দেখো। এটির পরিধি বিস্তীর্ণ। এটি অর্থনীতির সেই শাখা যা সমষ্টিগত বৃহত্তম অর্থনীতির বিষয়বস্তু ও কার্যকারিতা সম্পর্কে আলোচনা করে। এটি চাকরিতে নিয়োগ, মোট অভ্যন্তরীণ উৎপাদন মানে জিডিপি, যেটা জিডিপি থাকে, এবং মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলে যেটাকে, মুদ্রা মানে জিনিসপত্রের দাম ওঠানামা, ঠিক আছে, ওটাকে মুদ্রাস্ফীতি বলে। এটি নিম্নলিখিত পরিবর্তনশীল বিষয়বস্তু নিয়ে আলোচনা করে কে? ম্যাক্রো ইকোনমিক্স বা বৃহৎ অর্থনীতি। এই অর্থনীতিতে কর্মী নিয়োগের মাত্রা, জাতীয় আয়, মোট চাহিদা এবং মোট অথবা শিল্প সংস্থা, অনগ্রস্ত সংস্থা, অর্থনৈতিক আচরণ। সরকার বৃহত্তম অর্থনীতিতে সম্পর্কিত বিষয়বস্তুগুলো হলো বেকারত্ব, দারিদ্র ও মুদ্রাস্ফীতিতে গুরুত্ব ভূমিকা পালন করে। মানুষের বেকারত্ব, তার মানুষের কতটা দারিদ্র আছে, মুদ্রাস্ফীতি কী আছে, এই সবাইকে কিন্তু সরকারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে, এগুলো মনে রাখবে। বলছি দেখো ইকোনমিক বৃদ্ধি, এই যে নিউজে সবসময় দেখো ইকোনমিক গ্রোথ, ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথ হচ্ছে না, ইসে হচ্ছে না, তো এই ইকোনমিক গ্রোথটা কী সেটাই এখানে আলোচনা করেছি। হোয়াট ইজ ইকোনমিক বৃদ্ধি? এই ইকোনমিক গ্রোথটা কী? এটি নির্ধারণ করা হয় একটি নির্দিষ্ট সময় ধরে দেশের প্রকৃত আয়, জাতীয় আয় ও মাথাপিছু আয়ের ক্রমবৃদ্ধি দ্বারা। সেই ক্রমবৃদ্ধির দ্বারা সেই বৃদ্ধি অর্জিত করা যায় সম্পদের গুণগত পরিমাণগত বৃদ্ধি, প্রযুক্তির উন্নয়ন, উৎপাদিত পণ্য ও পরিষেবার মানোন্নয়নের দ্বারা। অর্থনৈতিক বৃদ্ধি সাধারণত মাপা হয় দেশের মোট অভ্যন্তরীণ উপাদান বা জিডিপির বৃদ্ধির হার দ্বারা। অর্থনৈতিক বৃদ্ধির প্রভাব প্রাকৃতিক সম্পদের অবক্ষয়ের উপর পড়ে না, ফলে তার পরিমাণে দূষণ ও রোগের প্রকোপ দেখা যায়। সুতরাং অর্থনৈতিক বৃদ্ধি সমান সমান মাথাপিছু আয়ের বাৎসরিক বৃদ্ধির শতাংশ হার। অর্থনৈতিক বৃদ্ধি কী দ্বারা মাপা হয়? জিডিপি। অর্থনৈতিক বৃদ্ধিটা জিডিপি দ্বারা মাপা হয়। এখন বলবো জিডিপিটা কী দিয়ে মাপা হয়। আমাদের জিডিপি পুরো নাম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। যত রকমের পণ্য সামগ্রী উৎপাদন হচ্ছে, যত রকম পণ্য ইসেতেই উৎপাদন হচ্ছে, ঠিক আছে, যেমন যে কোনো ইসে শুরু করো, ওরা কীভাবে নির্ধারণ করে? কোনো ফ্যাক্টরিতে 5 বছর আগে 100টা গাড়ি বানানো হতো, ঠিক আছে, লাইক 5 বছর আগে 100টা গাড়ি বানানো হতো, 100টা গাড়ি 5 বছর আগে বানানো হতো। 2011 বা 2011-12-তে 100টা গাড়ি করে বানানো হতো। সেম একই জিনিস ওটা 2020-এ মানে 7-8 বছর পরে 100টার জায়গায় ওরা 200টা বিক্রি করতেছে, আর মানুষও 200টাই কিনছে, ঠিক আছে, মানুষ 200টাই কিনতেছে, 100টার জায়গায় 200টা বানানো আগে 200টা কিনছে। এরকম সেমভাবে গাড়ি থেকে শুরু করে চাল, তারপরে চিনি, মানে যত রকম জিনিস আছে যেগুলো উৎপাদন হইতেছে, ঠিক আছে, পুরোটা দেশে কতটা উৎপাদন হচ্ছে সেটা 2011-12-তে কত উৎপাদন হতো আর 2020-এ কত উৎপাদন হইতেছে, এই যে গ্যাপটা আছে ওটা দেখা হয়। 100টা তার মানে 50%, এখন 200টা গাড়ি উৎপাদন হচ্ছে, 200টাই বিক্রি হয়ে যেতেছে, এটাকে হলো 50% বৃদ্ধি জিডিপির, ঠিক আছে। আর এটা মানুষের কিসের উপর নির্ভর করে বৃদ্ধিটা? মানুষের চাহিদা, যে না আমার এখন অনেক টাকা পয়সা হয়ে গেছে, ইসে হয়ে গেছে, আমি এখন গাড়ি কিনবো, ঠিক আছে, এই জিনিসটা যখন আসে তখন মানুষের কাছে হাতে টাকা আছে, টাকা থাকলে ওই ক্রয় করতে যাবে বা খরচা করতে যাবে, সেজন্য জিডিপিটা ইসে করে তখন এইভাবেই, মানে ওই খরচা করলো, খরচা করাতে আরও তৈরি হবে জিনিস। আমি একটা কিছু মনে করো আমি একটা গাড়ি কিনলাম, তখন ওদের শোরুমের থেকে একটা গাড়ি কমলো, ওরা আবার একটা গাড়ি তৈরি করলো, তো এরকম করে গাড়ি মানুষের কেনার ফলেই জিনিসটা তৈরি করতেছে, যার ফলে প্রথমে 100টা তৈরি হতো, এখন কতগুলো তৈরি হইতেছে? 100টার জায়গায় 200টা তৈরি হইতেছে, ঠিক আছে।
এই ১০০টার জায়গায় ২০০টা তৈরি হচ্ছে, যে এই যে বৃদ্ধি হলো ১০০ থেকে ২০০, 50% বৃদ্ধি, ওটা হলো ওটাই আবার জিডিপিতে ধরা হবে। তো এগুলো সম্পূর্ণ মিলে যত রকম পণ্য ইসে আছে সব বৃদ্ধি মিলেই তৈরি হবে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে আমাদের জিডিপি, সেটা বের হবে। ঠিক আছে, এরকম 50%, মানে ১০০টা গাড়ি আগের তৈরি হতো, আমি গাড়ি দিয়ে উদাহরণ দিচ্ছি, তো সমস্ত জিনিস ধরবা তোমরা, যত সব জিনিস আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে, সব কিছু দিয়ে কতটা উৎপাদন হচ্ছে। ঠিক আছে, ওটাই ওটাই জিডিপি নির্ধারণ করার একটি উপায়। ঠিক আছে, আর অর্থনৈতিক বৃদ্ধি হলো, অর্থনৈতিক বৃদ্ধি সমান সমান মাথাপিছু আয়ের বাৎসরিক বৃদ্ধির শতাংশ হার। মাথাপিছু আয় মানে একজন মানুষের, মনে করো তুমি একজনের মাথাপিছু আয় ছিল ১০০ টাকা। ঠিক আছে, ২০১১-১২তে সেটা ১০০ টাকা ছিল, আর এখন ২০১৯-২০ হয়ে এই ১০০ টাকাটা মাথাপিছু আয়টা ১০০-র বদলে কত হয়ে গেছে, ৩০০ টাকা। ঠিক আছে, তার মানে আমার ২০০ বেশি হলো, ১০০-র জায়গায় ৩০০ হয়ে গেলো, মানে 50%ও বেশি হইলই। 50% কত, আমার 100%, 200% বৃদ্ধি হয়ে গেলো। ঠিক আছে, এই যে 200% বৃদ্ধি হয়েছে, এটাই হলো ইকোনমিক গ্রোথ। শুধু আমার না, এটা টোটাল ভারতের যতজন আছে সবার সেটা বৃদ্ধিটা ধরবে, যে তার এতটা ইনকাম ছিল ২০১১-১২তে, একটা বেস ইয়ার ধরে নেয়, যেমন ১১-১২, বর্তমানে ১১-১২ই ধরা হয় বেস ইয়ার হিসেবে। পরীক্ষায় আসতে পারে যে ইকোনমিক গ্রোথের বা জিডিপি নির্ধারণের বেস ইয়ার কোন সালকে ধরা হয়, ২০১১-১২। ঠিক আছে, এই যে বৃদ্ধিটা হলো আমার ২০০% আয় বৃদ্ধি হলো, এটাই অর্থনৈতিক বৃদ্ধি। বুঝলে, বোঝাতে পারলাম জিনিসটা? অর্থনৈতিক বৃদ্ধি আর জিডিপি। এবার বলছে অর্থনৈতিক বিকাশ বা উন্নয়ন, ইকোনমিক ডেভেলপমেন্ট, এটির পরিধি আরও বৃহত্তর। এটি শুধু মাথাপিছু উৎপাদন বা মোট জাতীয় উৎপাদনই দেখে না, সাক্ষরতার হার, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার মান, প্রতি ১,০০০ জনসংখ্যায় ডাক্তারের সংখ্যা, স্বাস্থ্য ব্যবস্থা মানে ১,০০০ জন মানুষে কতজন ডাক্তার, গৃহ ব্যবস্থার সুবিধা, গৃহে কী কী ব্যবস্থা আছে, পরিবেশের গুণগত মান, জীবনসীমা, মানুষের গড় আয়ু এবং শিশু ও নারীদের বিকাশ ব্যবস্থা ইত্যাদি পরিচালনা করে। এটাকে কী হলো, এটা হলো ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক বিকাশ বা উন্নয়ন। অর্থনৈতিক এই বিকাশটা শুধু এটা দেখে না, মানুষের মোট জাতীয় উৎপাদন আর মোট মাথাপিছু উৎপাদন, ওটা দেখবে না। যখন প্রশ্ন এসে পড়বে যে অর্থনৈতিক বিকাশ বা হিউম্যানের ডেভেলপমেন্ট, তখন কী কী জিনিস দেখা হবে, আর এই যে যেগুলো বললাম এই জিনিসগুলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দ্বারা দেখা হয়। ঠিক আছে, এটি প্রতি বছর ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বারা, ইউএনডিপি, ইউএনের বডি, ওর দ্বারা নির্ধারণ করা হয়। ঠিক আছে, আর একটি র্যাঙ্ক দেওয়া হয়, কোন কান্ট্রি ভালো করেছে ওই হিসেবে র্যাঙ্ক দেওয়া হয়। 2019-এ ইন্ডিয়ার এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের র্যাঙ্ক হলো 129, 129তম কান্ট্রি। 188 কান্ট্রির মধ্যে ইন্ডিয়া কততে, 129। ঠিক আছে, এইচডিআই র্যাঙ্কিং যেটা ইন্ডিয়ার। তো এই এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা কিসের দ্বারা দেখা হয়, সেটাই আমি উপরে বললাম, যে সাক্ষরতার হার। শুধু মোট জাতীয় উৎপাদন দেখা হয় না, মাথাপিছু উৎপাদন দেখা না, ওগুলো তো দেখা হয়ই। ঠিক আছে, ওগুলোর সাথে সাথে সাক্ষরতার হার, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মান, মানে ১,০০০ জন লোকে কতজন ডাক্তার, গৃহ ব্যবস্থার সুবিধা, গৃহে কী কী সুবিধা, গ্যাস ট্যাস আছে কি না, কীভাবে রান্নাবাড়ি করে, পরিবেশের গুণগত মান, পরিবেশে কতটা দূষণ আছে কি না, জীবনসীমা বা গড় আয়ু, মানুষ কত বছর বাঁচতেছে এরকম আছে কিনা, শিশু ও নারীদের কত বিকাশ হচ্ছে, এই সব কিছু মিলা একটা ওরা লিস্ট তৈরি করে। ঠিক আছে, ওই লিস্টে যে সব থেকে ভালো হয় সব দিক দিয়ে, সেই হিসেবে ওরা র্যাঙ্ক দেয়। ওটাই হলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক। ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কে প্রকাশ করে, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, আর ইন্ডিয়ার র্যাঙ্ক 2019-এ কারেন্ট র্যাঙ্কিং কী আছে, 129। সুতরাং এখানে কি বলছে, অর্থনৈতিক বিকাশটা কি, একবারে শর্টকাটে বলতে গেলে অর্থনৈতিক বিকাশ হলো অর্থনৈতিক বৃদ্ধি ও অর্থনীতির গঠনগত পরিবর্তন, এটা হলো অর্থনৈতিক বিকাশ। একটা টার্ম আছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। ঠিক আছে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এটি কি পরীক্ষায় আসতে বললো, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের সম্বন্ধে লেখো, মেন্সে আসলো।
ঠিক আছে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট হোয়াট ইজ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, তখন কি বলবে, ওটাই বলছে যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এটি গৃহীত হয়েছে রাষ্ট্রপুঞ্জের মানে ইউনাইটেড নেশনের মিলেনিয়াম সামিট 2000 সালে, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এক প্রস্থ পরিমাপযোগ্য ও নিখুঁত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, কিছু লক্ষ্য নির্ধারণ করছে যে এটুকা এই জিনিসটা আমার 2015 মধ্যে দরিদ্র হটাতে হবে, বেকারত্ব এত পার্সেন্ট কমাইতে হবে, মর্টালিটি রেট এত পার্সেন্ট কমাতে হবে, এগুলো লক্ষ্য বিভিন্ন দেশের যে রাষ্ট্রনেতারা আছে ওরা 2011 সালে মিলেনিয়াম সামিট নামে একটি সামিট হয়েছিল, ঠিক আছে, ওখানে এসবে আলোচনা করছে। ঠিক আছে, ওটাই বলেছে যে এই লক্ষ্যটি 2015 মধ্যে ওরা লক্ষ্য পূরণ করার পরিকল্পনা নিয়েছে যে যেসব ওরা ইস্যু করলো সেগুলো 2015 মধ্যেই কমপ্লিট করতে হবে। এই উন্নয়নের লক্ষ্যমাত্রা এই ভিত্তিতে যে গত 30 বছরে বিশ্বের অগ্রগতি তাহা প্রমাণ করে যে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। ঠিক আছে, যে এবং তারা কী করেছে, 30 বছরে বিশ্বের অগ্রগতি মানে বিশ্বের যে ইসে হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়েছে, সেগুলো দেখে ওরা ভাবছিল যে এটা সম্ভব, এই যে ইস্যুগুলো করছে লক্ষ্য ওরা নিয়েছে ওটা সম্ভব। এটাই হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস মানে একটা লক্ষ্য করা হয়েছিল। তো বলেছে যে এই গৃহীত লক্ষ্যগুলি কী লক্ষ্য নিয়েছিল তখন, যে বললাম আমি, তীব্র দরিদ্র ও ক্ষুধা নির্ধারণ, মানে দারিদ্রতা মানে গরিবি একদম কমিয়ে দেওয়া, মানে সে মানে হাঙ্গারনেসটা কম থাকে ওটা দূরীকরণ। তারপর বলছি সার্বজনীন প্রাথমিক শিক্ষা, ঠিক আছে, মানে সবার প্রাথমিক শিক্ষাটা যে আছে সেটা সবার থাকতে হবে। লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়ন, মানে লিঙ্গ বৈষম্য যে পুরুষ আর নারী সংখ্যাটা ওটাকে যাতে কম বেশি না হয়, যে নারী কম পুরুষ বেশি, এবারে 1000টাই পুরুষ, 1000 পুরুষের মধ্যে মাত্র 100টা নারী, এরকম জানি না হয়। লিঙ্গ বৈষম্যটা দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, নারীদের ক্ষমতায়ন করা, মানে ছোট করে না দেখা, সব কিছুতে ওদের সমানভাবে ইসে করা। এই সবগুলো কী ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্টসের গোলস, ওদের লক্ষ্য। আর কী কী আছে, শিশু মৃত্যুর হার কমানো, যেটা বললাম মর্টালিটি রেট, মাতৃস্বাস্থ্যের ব্যবস্থার উন্নয়ন করা, এগুলো সব মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের লক্ষ্যগুলো। HIV এইডস ম্যালেরিয়া অন্যান্য রোগ প্রতিরোধ সংরক্ষণ সুনিশ্চিত করা, অর্থনীতি বিকাশে সমস্ত দেশের মধ্যে অংশীদারিত্ব 2016 সালের মধ্যে MDGকে রিপ্লেস করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস গৃহীত হয়েছে, যার মাধ্যমে 17টি লক্ষ্যমাত্রা পূরণ করার প্রচেষ্টা করা হয়েছে 2030-এর মধ্যে। তো দেখো এই যে লক্ষ্যগুলো ছিল এগুলো 2000 সালে ওরা নিচ্ছিল এবং 2015-এর মধ্যে ইসে করা ভাবছিল ওটা কমপ্লিট করবে। অনেকে পারেছে অনেকে পারেনি, ঠিক আছে। তো এই 2015 পরে 2016-তে কী হলো, এই MDGটাকেই চেঞ্জ করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস নামে নতুন ইসে চালু করলো, যেটা MDG ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, ওকেই পরিবর্তন করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস হিসেবে চালু করেছে। ঠিক আছে, আবার ওখানে কি লক্ষ্যমাত্রা, এই 17টি লক্ষ্যমাত্রা পূরণের প্রচেষ্টা করা হয়েছে। এবার বলেছে যে 2030-এর মধ্যে যাতে সবাই এই লক্ষ্যগুলো পূরণ করে, যতগুলো দেশ ওই সাবমিটে ছিল এটা জানি পূরণ করে। ঠিক আছে, এটা হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, মনে রাখবে জিনিসগুলো। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট জিনিসে চলে আসছি। দেখো অর্থনীতির প্রকারভেদ, এই যে ইকোনমিক্স আছে, ইকোনমিক্সের প্রকারভেদ কয় রকম ইকোনমিক্স আছে। ঠিক আছে, তো ফেগারসন অর্থনীতিবিদ একজন, ওনার মতে 3 প্রকারের বৃহৎ অর্থনীতি আমরা দেখি: ধনতান্ত্রিক অর্থনীতি, পরিকল্পিত বা ধনতান্ত্রিক অর্থনীতি, মানে এই যে বৃহৎ অর্থনীতি যেটা আমি বললাম, ক্ষুদ্র অর্থনীতি তো খালি ব্যক্তি বিশেষ বা সংস্থা বিশেষ হয়, আর বৃহৎ অর্থনীতি পুরো দেশ বিশেষ হয়। ঠিক আছে, তো এই ফেগুরসন কি বলছে যে এই বৃহৎ অর্থনীতিটাকে আমরা 3 ভাগে ভাগ করি। ঠিক আছে, কি ধনতান্ত্রিক অর্থনীতি বা ক্যাপিটালিস্ট, ঠিক আছে, লাইক আমেরিকা, চায়না, আমেরিকা হবে। ঠিক আছে, ক্যাপিটালিস্ট, আমি পরে এগুলো মানেটা পুরোপুরি একটা একটা করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট হলো পরিকল্পিত বা আদেশমূলক অর্থনীতি, প্ল্যান্ড অর কমান্ড। আরেকটা হলো মিশ্র অর্থনীতি বা মিশ্র অর্থনীতি। ঠিক আছে, ভারতীয় অর্থনীতি কিন্তু মিশ্র অর্থনীতি, এর পরীক্ষা আসতে পারে যে ভারতীয় অর্থনীতি কোন ধরনের অর্থনীতি, মিশ্র অর্থনীতি। তো দেখি এবার ক্যাপিটালিস্ট ইকোনমিটা কী, ধনতান্ত্রিক অর্থনীতিটা কী। ঠিক আছে, তো ফেগারসনের মতে ধনতান্ত্রিক ব্যবস্থা
একটাই মুক্ত বাজার অর্থনীতি। এটি স্বয়ংক্রিয় ও স্বনিয়ন্ত্রিত ব্যবস্থা, যেটি ব্যক্তি বা সংস্থার স্বার্থ লাভের জন্য কাজ করে। এই ব্যবস্থা প্রতিযোগিতামূলক, মানে কি বলেছে যে ক্যাপিটালিস্ট ইকোনমিটা কি, এর মধ্যে ধনতান্ত্রিক ব্যবস্থা ও মুক্ত বাজার অর্থনীতি। একটি মুক্ত বাজার অর্থনীতি মানে দেখো, সরকার কোনো কিছু দেখবে না, মানে যে কোনো পাবলিক কোম্পানি বা কী আছে তোমরা নিজেদের মতো করতে থাকো, সমাজে উন্নয়ন করো, করো, সরকার কোনো করবে না। এটি একটি মুক্ত বাজার অর্থনীতি। যেমন আমাদের এখানে কিন্তু বাজারে করলে কোনো কিছুতে সরকারের হাতেও আছে, কোনো কোনো কিছু মানুষের পাবলিকের হাতেও আছে, ঠিক আছে, এবং পাবলিক কোম্পানি আছে, গভর্নমেন্ট কোম্পানি আছে। বাট ক্যাপিটালিস্ট ইকোনমিতে কী আছে, সব পাবলিক, গভর্নমেন্টের হাতে কিছু নেই, সরকার দেখবে না। মুক্ত বাজার অর্থনীতি এটি স্বয়ংক্রিয় স্বনিয়ন্ত্রিত ব্যবস্থা, যেটি ব্যক্তি বা সংস্থার স্বার্থ লাভের জন্য কাজ করে, সেই ব্যক্তি বা সংস্থার করে। এই ব্যবস্থাটা প্রতিযোগিতামূলক, ঠিক আছে, মানে কম্পিটিশনের। এই অর্থনীতি, যে অর্থনীতির সম্পত্তির মালিক, সে সিদ্ধান্ত নেয় কীভাবে এবং কোথায় উক্ত সম্পদগুলোকে ব্যবহার করা হবে। যেমন আমেরিকা কোম্পানি আছে, তো কোম্পানির মালিকই ডিসিশন নেবে যে কীভাবে আর কোথায় সেটা সম্পদগুলো ব্যবহার করা যাবে। সরকার খালি রিকোয়েস্ট করতে পারে, কিন্তু সরকার করতে পারে না। বাজারের চাহিদা ও সরবরাহ পণ্যের মূল্য নির্ধারণ করে ও তার থেকে নির্ধারিত হয় লাভের পরিমাণ। মানে বাজারে যে মার্কেটে কত ডিমান্ড আছে, ঠিক আছে, ও কতটা মাল পৌঁছানো যাচ্ছে, এগুলো থেকে লাভের পরিমাণ জিজ্ঞাসা করা হয়। এটা হলো ক্যাপিটালিস্ট ইকোনমি। বুঝলি তো ক্যাপিটালিস্ট ইকোনমিটা কী? যেখানে মুক্ত বাজার পদ্ধতি থেকে সরকার কোনো কিছু রেগুলেট করে না, পাবলিকের হাতে দেওয়া থাকে, পাবলিক যা ইচ্ছে করবে নিজেদের করে চালানোর জন্য। বাজার অর্থনীতি লিজাস ফেয়ার মেনে চলে, যার মানে এই অর্থনীতি সরকার নিয়ন্ত্রণ মুক্ত। যদি বলে ক্যাপিটালিস্ট ইকোনমি কী হিসেবে চলে, লিজাস ফেয়ার, ঠিক আছে। আর এই অর্থনীতি সম্পদের যথাযথ দক্ষতার সঙ্গে ব্যবহার করা হয়। ক্যাপিটালিস্ট ইকোনমি মানে খুব দক্ষতা, মানে নিজের সম্পত্তিগুলো তো ভালো করে দেখবেই, সরকারের তো না যে বসে বসে থাকবে কী হবে না হবে, তো ওদের নিজের সম্পত্তিটা ভালো করে দেখবেই সবাই পাবলিকের। তো এই জন্য কী হয়, এই অর্থনীতিতে যথাযথ সম্পদের দক্ষতার সাথে ব্যবহার করা হয়, আর এতে লাভ্যাংশের পরিমাণ সবচেয়ে বেশি হয়, আর এটাতে লাভও সব থেকে বেশি হয়। ক্যাপিটালিস্ট ইকোনমিতে সব থেকে বেশি লাভ হয়, এই জন্য কিন্তু আমেরিকা এতটা বড় অর্থনৈতিক দেশ, কারণ ওটা ক্যাপিটালিস্ট ইকোনমি। তারপরে বলেছে যে প্ল্যান্ড বা আদেশমূলক অর্থনীতি। এই অর্থনীতি সরকার কর্তৃক পরিকল্পিত ও নিয়ন্ত্রিত। সরকারি সম্পদ বন্টন করে এবং পণ্য পরিষেবার মূল্য নির্ধারণ করে। দাম কী আছে সরকারি নির্ধারণ করবে, সরকারি মার্কেটে টাকা ছাড়বে, সব কিছু সরকারই দেখবে। এই ব্যবস্থায় অর্থনৈতিক বৃদ্ধির মন্থর, কারণ এই অর্থনীতি চাহিদা ও সরবরাহের মূলনীতিকে উপেক্ষা করে থাকে। এই ব্যবস্থায় সরকার সমস্ত অর্থনৈতিক সম্পদ ও উৎপাদনের উপকরণের মালিক। অপ্রাণ্য অর্থনৈতিক সম্পদের বন্টন ও গতিপথ সরকার স্থির করে। তার মানে তোমার যত রকম পণ্য পরিষেবা সব কিছু আছে আমাদের এখানে ওখানে, সব কিছু সরকারই নির্ধারণ করবে, ঠিক আছে, যেমন পাবলিকের কোনো কিছু নেই, ঠিক আছে, সমস্ত কিছু সরকার দেখবে। এটি হলো প্ল্যান্ট বা কমান্ড ইকোনমি। এটা কোথায় দেখা যায়, কোন শহরে? এটা রাশিয়ার ইকোনমি। রাশিয়ান ইকোনমি একটি প্ল্যান্ড ও কমান্ড ইকোনমি, ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট আসছে মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমিটা কি? এটি ধনতান্ত্রিক ও আদেশমূলক উভয় অর্থনীতিরই মিশ্রণ। এখানে দেখো পাবলিকেরও ইস্যু থাকবে, আবার সরকারেরও আদেশমূলকও ইস্যু থাকবে। পাবলিকও করতে পারবে, কিন্তু পাবলিক নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারবে না। আমি চাবো আমি এই জিনিসটার দাম এত বাড়িয়ে দেবো, এত করে দেবো, এরকম করতে হবে না, সরকারেরও ক্ষমতা থাকে। মানে দুদিক দিয়ে থাকে। যেমন আমেরিকাতে শুধু সরকারের কিছু থাকে না, শুধু পাবলিকের থাকে। রাশিয়াতে পাবলিকের কিছু থাকে না, শুধু সরকারের থাকে। আর ইন্ডিয়া যেটা আছে ওটা হলো মিক্সড ইকোনমি। এখানে সরকারি পাবলিক দুইটা মিলিয়েই থাকবে, ঠিক আছে। এখানে কি বলছে, এখানে উৎপাদন থেকে লাভ ও সামাজিক উন্নয়ন উভয়ের উপর জোর দেওয়া হয়। উৎপাদন থেকে যে কতটা লাভ হইতেছে আর পাবলিকের ক্ষতি তো হচ্ছে না, ওটাও দেখে, দুটোতেই দেখে। এক্ষেত্রে সম্পদের মালিকানার উভয়ের, এখানে বলছে সম্পদের মালিকানা সরকার ও বেসরকারি সংস্থা বা ব্যক্তি বিশেষের হাতে থাকে, যে কোনো সম্পদের মালিকানা, ঠিক আছে। এই অর্থনীতিতে সম্পূর্ণ সরকারি, সম্পূর্ণ বেসরকারি ও উভয়ের যৌথ মালিকানাধীন সংস্থা দেখা যায়। যেমন কোনো কোনো পিএসইউ আছে যেগুলো সম্পূর্ণ সরকারি, আবার কোনো কোনো পাবলিক কোম্পানি আছে বেসরকারি, আবার কোনো কোনো ইস্যু আছে যে অর্ধেক সরকারি অর্ধেক বেসরকারি, যেমন রেলওয়েসও করে দিয়েছে অনেকগুলো, মানে সরকার আর পাবলিক দুটোই আছে, ঠিক আছে। এটাই হলো মিক্সড ইকোনমি, ঠিক আছে। বেসরকারি সরকারি উভয়ের যৌথ অস্তিত্ব আছে। সম্পদের মালিকানা বেসরকারি সংস্থার হাতে থাকলেও এর বন্টন ও বাজার ব্যবস্থার উপরেই নির্ভর করে। কারো ইচ্ছা মতো এত টাকা বাড়িয়ে দিতে পারবে না, ওর একটা রেগুলেট আছে, ঠিক আছে, রেগুলেটিং করা আছে। একই সাথে সরকারি সংস্থাও রয়েছে যেখানে সম্পদ ও সরকারের মালিকানাধীন সামাজিক প্রগতির জন্য, এই যেখানে বলে দিয়েছে দেখো,
ভারতীয় অর্থনীতি একটি মিশ্র অর্থনীতি। উভয় অর্থনীতি এই মেলবন্ধনের ফলে সম্পদের যথাযথ সম্ভব সন্তোষজনক ব্যবহার ও লাভের সাথে সাথে সামাজিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়। ভারতীয় অর্থনীতি কী টাইপের অর্থনীতি? মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি। এটা মনে রাখবে, পরীক্ষা আসবে। হ্যাঁ, দেখো পরবর্তীতে আসবে সো আজকে আমি এত করে শেষ করছি। এগুলো একটু ভালো করে রিভাইজ করে এক দুইবার পড়ো, ঠিক আছে? পরবর্তীতে আমি ভারতের অর্থনীতিকে কয় ভাগে ভাগ করা যায়, সেগুলো কি কি, ঠিক আছে, সেগুলোই আমি পরবর্তী লেসনে ডিসকাস করব। যেমন প্রাইমারি ক্ষেত্র, প্রাথমিক ক্ষেত্র, বা সেকেন্ডারি গৌণ ক্ষেত্র, আর এটা টার্সিয়ারি বা পরিষেবা প্রদান করা, ঠিক আছে? এগুলো আমি পরের লেসনে আলোচনা করব। তো বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক করো। কোনো রকম সাজেশন বা কোনো কিছু ভুল ত্রুটি থাকলে প্লিজ কমেন্টে জানাও, ঠিক আছে? আর কি করে আমি ভিডিওটি আরও ভালো করতে পারবো, কোনো রকম যদি সাজেশন থাকে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।